কি হয়েছে? সবাই এভাবে উদাস হয়ে আছো কেন? ভাই ভাবি আমাদের কাউকে চিনতে পারছে না, শুধু তার পলক বাবাকে ছাড়া। উনি এখন ভেতরে তার সাথে কথা বলছে। ও হ্যাঁ, ইনানকেও চিনতে পারছে। সায়ান ঠিক যেই ভয়টা পেয়েছিল ঠিক সেটাই হলো। রুশির স্মৃতি হারিয়ে গেছে। ওর মনে হচ্ছে কেউ ওর বুকে ছুরি চালাচ্ছে, এতটা যন্ত্রণা হচ্ছে। ও দ্রুত কেবিনে ঢুকতেই ইনানা রুশির বাবাকে দেখতে পেল। রুশির বাবা রুশিকে তার আসল বাবা মা সম্পর্কে বলছে। তারা ওকে দেখেই দাঁড়িয়ে গেলেন, তারপর আস্তে বেরিয়ে পড়লেন। সায়ান কাছে যেতেই রুশি ভ্রু কুচকে তাকালো আর প্রশ্ন করলো, কে আপনি? আমি কি কোথাও আপনাকে দেখেছি? আমার মনে পড়ছে না কেন আপনি কে। রুশি, ভালো করে তাকিয়ে দেখো। আমি সায়ান, তোমার হাজব্যান্ড। আর এই যে দেখো, এটা আমাদের মেয়ে। আমি ওর নাম রাখিনি, তবে পাখি বলে রাখি। তুমি ওর নাম রেখে দিও। হ্যাঁ, তোমার মনে পড়েছে কিছু? আমাদের কিভাবে দেখা হয়েছিল পাখি? তুমি কি আমাকে পুরোটাই ভুলে গেছো রুশি? আমি কিছু মনে করতে পারছি না কেন। আমি আপনাকে চিনি, কিন্তু কিভাবে চিনি আমার কিছু মনে নেই কেন। আমার বুকে খুব ব্যথা করছে। আমার মনে হচ্ছে আমি কিছু হারিয়ে ফেলছি, কিন্তু আমি হারাতে চাই না। আমার খুব কষ্ট হচ্ছে, কিছু মনে পড়ছে না, কিচ্ছু না। আমি আমি মনে করতে চাই সব। রুশি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, তারপর মাথা চেপে ধরে বসে রইল। সায়ান সেই কতক্ষণ ধরে ডাকছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। একসময় রুশি জ্ঞান হারালো। কেবিনে ডাক্তার রুশির চেক আপ করছে, আর সায়ান বাইরে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। ও নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রুশি ওকে ভুলে গেছে, এটা এত চেয়েও মানতে পারছে না, কিছুতেই না। এতদিনের সকল ধৈর্য রুশির ওই অবাক চাহনিতে যেন গলে গেছে। রুশি ওর দিকে এমন ভাবে চেয়ে আছে যেন ও বাইরের মানুষ। ভালোবাসার মানুষের এই চাহনি সহ্য করা বড্ড কষ্টের। ও পারেনি সে কষ্ট সহ্য করতে। ডাক্তার বেরিয়ে এসে হতাশার স্বরে বলল, পেশেন্টের মতো গান ফিরেছে। এই মুহূর্তে তাকে পুরানো স্মৃতি মনে করার চেষ্টা করার একদম ঠিক হয়নি। যদিও পেশেন্টের আপাতত তেমন কিছু ক্ষতি হয়নি, তবে নেক্সট টাইম এমন হলে তাকে হয়তো বাঁচানো যাবে না। আমি রিকোয়েস্ট করছি আপনাদের, এই ভুল আর করবেন না, না হয় পেশেন্টকে আর বাঁচানো যাবে না। ডাক্তার চলে যাওয়ার পর সায়ান বাইরে থেকে রুশির দিকে তাকিয়ে আছে। নিজেকে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ও বড় একটা বোকামি করে ফেলেছে, যাতে রুশির অনেক ক্ষতি হতে পারত। সায়ানের ভাবনার মাঝেই ওর প্রিয় আন্টি ওর কলার চেপে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, আমি জানি সায়ান, তুই রুশিকে অনেক ভালোবাসিস, সবার থেকেই বেশি হয়তো, কিন্তু তাই বলে মা হিসেবে নিজের মেয়ের ক্ষতি মেনে নিব না? তোর জন্য অনেক বড় কিছু হয়ে যেত সায়ান। তুই রুশিকে ঠিকভাবে প্রোটেক্ট করতে পারবি না, তাই আমি চাই তুই তার থেকে দূরে থাক। তারপর সে মিসেস খানের দিকে তাকিয়ে বললেন, আমি জানি আপা, আমি নিষ্ঠুরের মতো কাজ করছি, কিন্তু মা হিসেবে আমার কিছু করার নেই। আমি চাই রুশিকে নিয়ে দেশের বাইরে চলে যেতে চাইছি। রুশি অবস্থা উন্নতি হলে নিজে তাকে আবার ফিরিয়ে আনবো, কারণ আমরা জানি ও সায়নের মতামত, খান বাড়ির বউ, দরকার হলে আবার বিয়ে দিব, আর প্রোটেক্টও করব যাতে অন্য কোনো কিছু না জড়ায়। কিন্তু এখন ওকে এখানে রাখা সেফ মনে হচ্ছে না। সায়নের নিজের উপর কন্ট্রোল নেই, তাই ও চাইতে কিছু করে ফেলতে পারে। আমার এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। না, তুমি কি বলছো তা বুঝতে পারছো আন্টি। এর থেকে ভালো আমায় মেরে ফেলো, আমি কিচ্ছু বলবো না, তবু রুশকে নিও না। আমি এমন কিছু করবো না, সত্যি বলছি। সেদিন সায়ানের সকল পাগলামো রুশিকে নিজের কাছে রাখতে পারেনি। রুশির বাবা মা জোর করে তাকে নিয়ে চলে গেছে, আর কোথায় নিয়ে গেছে তা কেউ জানে না। যদিও সায়ানের ধারণা তারা লন্ডনে আছে। সায়ান সাথে সাথেই হয়তো যেতে পারত সেখানে, কিন্তু মেয়ের কথা ভেবে যায়নি। মেয়ে কয়েক বছরের হোক, তবেই ও যাবে রুশিকে খুঁজতে, আর বাবা মেয়ে মিলে তাদের মাকে মানিয়ে দেশে নিয়ে আসবে। মেয়ের দিকে তাকিয়ে মলিন হেসে সায়ান বলল, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও পাখি, তারপর আমরা তোমার মাকে তোমার নানা নানুর থেকে কিডন্যাপ করে নিয়ে আসবো, তারপর নিজেদের কাছে রেখে দিব, কোথাও যেতে দিব না। মেয়েটি বুঝলো কিনা কে জানে, কিন্তু বাবার কথা শুনে খিলখিল করে হেসে দিল, যেন সে সব বুঝতে পেরেছে। সায়ান মেয়েকে কোলে নিয়ে হাঁটতে লাগলো, আর ভাবতে লাগলো কবে ওর পাখিটা বড় হবে, আর কবে ওর ছোট্ট পরীর কাছে যেতে পারবে। এইটুকু পরে কুঞ্জন থামলো। কান্না করতে করতে ওর হিচকি উঠে গেছে। ও এই মানুষগুলোকে না চিনলেও তাদের কষ্টে যেন নিজেই কষ্ট পাচ্ছে। এত কষ্ট এই অনুভূতির বেড়া জালে। ও পরের পেজ উল্টাতে দেখে আর কিচ্ছু নেই। শেষ পর্যন্ত দেখেও কিছু খুঁজে পেল না। ও থম মেরে বসে রইল। এরপর কি হয়েছিল? সায়ান কি রুশিকে খুঁজে পেয়েছিল? আর ওদের মেয়েটা, সে কেমন আছে এখন? কত বয়স তার? কি করে জানবে এরপর কি হয়েছে? রুম থেকে বেরিয়ে ও নিজের ঘরে গিয়ে মন বসাতে পারলো না। কিভাবে জানবে এরপর কি হয়েছিল? ও বসে থাকতে থাকতে হঠাৎ মনে পড়লো লন্ডন
বলেছিল লন্ডন থাকতে পারে, এর মানে লন্ডনে জবাব পেতে পারে সবকিছু। আর বাবা তো লন্ডনে গিয়েছিল, তাহলে তো আরো সহজ হয়ে যাবে। ও ভেবেই বাঁকা হাসি দিল, বিড়বিড় করে বলল। সন্ধ্যা হতেই কুঞ্জন ধীর পায়ে মায়ের রুমের সামনে গেল, তারপর তার সামনে গিয়ে বসলো। এই মুহূর্তে ওকে দেখলে যে কেউ বলবে ওর থেকে ইনোসেন্ট বাচ্চা আর কেউ নেই। ওর মা ওর দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে বাবা? তোমার চোখে মুখের এই অবস্থা কেন? তুমি কান্না করেছো? মন খারাপ তোমার? কুঞ্জন মাথা নাড়িয়ে না বলল, তারপর ছলছল নয়নে মায়ের দিকে তাকালো। মুহূর্তে কোথা থেকে সব খারাপ লাগা জড়ো হলো নিজেই বুঝতে পারলো না। ওর মায়ের দিকে তাকিয়ে খুব কষ্টে বলল, পাপাকে খুব মিস করছি মাম্মা। তোমার বাপ তো আজ সকালে গেল বাড়ি থেকে। আমিও হসপিটালের মর্নিং শিফটে ছিলাম, তাই তার সাথে দেখা হয়নি। তুমি তাকে বলনি কেন? তাহলে তো সে যেত না। তখন তো বুঝতে পারিনি, কিন্তু এখন খুব খারাপ লাগছে। পাপাকে খুব মনে পড়ে। আমি তার কাছে যাব মাম্মা। কিন্তু তোমার বাবা তো মাত্র সেখানে গিয়েছে, এখন আসতে তো সময় লাগবে। আমি তাকে বলবো দ্রুত যাতে কাজ শেষ করে চলে আসে। আমাদের কুঞ্জন তাকে খুব বেশি মিস করছে। মাম্মা আমি তাকে এখন দেখতে চাই। ঠিক আছে, সেখানে পৌঁছালে তুমি ভিডিও কল দিয়ে দেখে নিও। আম্মু আমি তাকে সরাসরি দেখতে চাই, ফোনে দেখা হবে না। চলো আমরা পাপার সাথে দেখা করতে লন্ডন যাই, পাপাকে সারপ্রাইজ দেই। আমি পাপার সাথে যে ওই আঙ্কেলটা আছে না, যে এখন লন্ডনে থাকে, তাকে বলো সব ঠিক করে দিতে। তারপর আমরা লন্ডন গিয়ে পাপার সাথে দেখা করলে পাপা অনেক খুশি হবে। না কুঞ্জন, তোমার বাবা দুদিন পর চলে আসবে, তাই শুধু শুধু গিয়ে কি লাভ? আমরা অন্য কোনো সময় তোমার বাবার সাথে গিয়ে ঘুরে আসবো। কুঞ্জন মুখ ফুলিয়ে মায়ের কক্ষ থেকে বেরিয়ে পড়ল, তারপর সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। তারপর মুচকি হেসে চোখের পানি মুছে নিল আর নিজের জামা কাপড় প্যাক করা শুরু করলো। ও জানে ওর মা বেশিক্ষণ না রাজি হয়ে থাকতে পারবে না। ঠিক কতক্ষণ পর এসে বলবে, কুঞ্জন সব গুছিয়ে নাও, আমরা তোমার বাবার কাছে যাচ্ছি, তুমি মন খারাপ করো না। এই জন্য মাকে এত ভালোবাসে, বাবাকেও অনেক ভালোবাসে, তবে মাকে একটু বেশি ভালোবাসে। ও যা ভেবেছিল তাই হয়েছে। রাতে রুম থেকে বের না হওয়ায় সকালে ওর মা রাজি হয়ে গেছে আর বলেছে সন্ধ্যায় ওদের ফ্লাইট। আগেই পাসপোর্ট করা থাকায় সবকিছু ম্যানেজ করতে দেরি হয়নি। কুঞ্জন তো মহা খুশি, নিজেকে কেমন যেন গোয়েন্দা মনে হচ্ছে। ডায়েরি শেষের অংশের রহস্য উদ্ধারে কুঞ্জন দি গ্রেট লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কথাগুলো ভাবতেই প্রচন্ড এক্সাইটমেন্ট ফিল করছে কুঞ্জন। লন্ডনের পথে সারা রাস্তা ঘুমিয়ে এসেছে। লন্ডন গিয়ে তাকে রহস্য সমাধানে মশগুল থাকতে হবে, তাই রেস্টের প্রয়োজন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে তারা একটা বিশাল বাংলোর সামনে এসে পৌঁছালো। কুঞ্জন একবার ভেবেছিল মাকে জিজ্ঞেস করবে এটা কার বাড়ি, কিন্তু পরে ভাবলো না, নিজেই রহস্য উদ্ধার করবে। মাথার ক্যাপটা ঠিকঠাক করে কলিং বেল চেপে বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কেউ একজন দরজা খুলে দিল। মিষ্টি ঘ্রাণ নাকে আসতে ওর সেদিকে ফিরে তাকালো। একটা গৌরবর্ণের মেয়ে দাঁড়িয়ে আছে, লম্বায় প্রায় ওর সাইজেরই বা ওর থেকে ছোট, কিন্তু বয়সে বড়ই মনে হলো। বিদেশের মাটিতে থাকলেও চেহারায় এই বাঙালিয়ানা ফুটে উঠেছে। বিদেশের মাটিতে বাঙালিরা বাঙালি কাউকে পেলে কত খুশি হয় তা কেবল তারাই জানে। কুঞ্জন কিছু বলার পূর্বে সেই মেয়েটি নেটিভ স্পিকারের মতো বলে উঠল, Who are you? What you want? কুঞ্জনের মুখটা চুপসে গেল। মেয়েটার ইংলিশ শুনে নিজে যাও একটু আধটু ইংলিশ জানতো তাও ভুলে গেল। ও কি বলবে বুঝতে পারছে না, কিন্তু ওই মেয়েটাই হঠাৎ হেসে বলল, শামু আন্টি, কতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো তুমি? বলে কুঞ্জনের মাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরলো দৌড়ে এসে। মেয়েটির মুখে এত মার্জিত বাংলা শুনে কুঞ্জন ভ্রু কুচকে তাকিয়ে রইল। বাংলা যদি জানতোই তবে ওর সামনে এত ইংলিশ ফরফর করার কি দরকার ছিল? কুঞ্জন যেন মহা বিরক্ত হলো। ওই মেয়েটি এবার ওর দিকে ফিরে কৌতূহল নিয়ে বলল, ও কি তাহলে ছোট? আমাদের ছোট কত বড় হয়ে গেছে, বাহ, দেখতে তো লম্বা চওড়াও হয়ে গেছে বেশ। বলে হুট করে এসে জড়িয়ে ধরলো আর গালে কিস করে বসলো। আর ওর মায়ের সাথে কথা বলতে বলতে চলে গেল। যদিও এটাই লন্ডনের কালচার, তবুও তো এসবে অভ্যস্ত নয়। ওর বুক ধরফর করছে, প্রত্যেকটা স্পন্দন যেন বলছে একবার দেশি মেয়েরা দিল লেগাই। ও নিজেকে সামলে ভিতরে হাঁটা ধরলো ভিতরে। এখন ওর এসব ভাবার সময় নেই। যদিও আরো এই ছোট নামটা শুনেছে, কিন্তু আম্মুকে জিজ্ঞেস করলে বলতো তার বান্ধবী বা বান্ধবীর মেয়ে, তাই তাদের প্রতি এমন আগ্রহ দেখায়নি। আর না ভিডিও কলেও কথা বলেছে কখনো। তাহলে কি নিজের মায়ের বান্ধবীর বাসায় আছে ওরা? ভেতরে ঢুকতেই সোফায় নিজের বাবাকে দেখতে পেল, সাথে তার সমবয়সী আরেকজনকে। তার সাথে একটু আগের মেয়েটির অনেক মিল চেহারার, তবে পুরোপুরি নয়, অনেকটাই মিল আবার অনেকটাই অমিল। ওদের দেখেই ওর বাবা দাঁড়িয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আর বলে উঠল, স্যামু, তোমরা এখানে কখন এলে আর কিভাবে এলে? আমাকে বললে না কেন তোমরা আসছো? আমি তো সাথে করে নিয়ে আসতে পারতাম। আমাকে বললে না কেন তোমরা আসছো? তোমার ছেলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে, তাই বলিনি।
সামু মুখ ভেঙচিয়ে চলে গেল আর ইনান মুচকি হেসে ছেলের দিকে তাকালো। কুঞ্জন ভেবেছিল ওর বাবা রেগে যাবে, কিন্তু এমনটা হয়নি। বাবার চোখে মুখে খুশির ঝলক দেখে ওর মুচকি হাসলো। বাবা এতটা খুশি হবে ও ভাবেনি। ও সোফায় বসে সামনের ব্যক্তিকে পর্যবেক্ষণ করতে লাগলো। ভাবতে লাগলো যদি ও ঠিক জায়গায় আসে তবে ডায়েরি অনুযায়ী এই ব্যক্তিটি কে হতে পারে। দেখতে লম্বা, বয়স 40-এর কাছাকাছি, তবে দেখতে অনেক ইয়াং। গৌরব বর্ণ, মুখে চাপদারি, যদিও তার দু একটাতে পাক ধরেছে, কিন্তু এখনো হিরোদের মতোই লাগছে। খুব সুদর্শন দেখতে। এখনো নিশ্চয়ই মেয়েরা তার পেছনে ঘুরে। হাতে খবরের কাগজ, চেহারায় আলাদা একটা গাম্ভীর্য। তবুও কি মোহনীয় লাগছে। সাদা শার্ট আর কালো প্যান্ট যেন বেশ মানিয়েছে তাকে। অবশ্য এমন সুপুরুষকে সকল কিছুতেই মানাবে এমন ধারণাই কুঞ্জনের। এমন সময় সদর দরজা দিয়ে দুজন নরনারী ঢুকলো। ও সেই নারীর দিকে গভীরভাবে তাকালো। খুব পরিচিত হলো মুখখানি। ও চোখ বন্ধ করে ভাবতে লাগলো, কে এই নারী? কে হতে পারে? ওর মা যদি সেই ডায়েরির শামু হয়, তবে সামনের জনকে ঋষি না চন্দ্রিকা? যদি ঋষি হয় তবে পাশের জন কি সায়ান? তাহলে সায়ান ঋষিকে কোথায় খুঁজে পেয়েছিল? আর ওদের মেয়ে কোথায়? কুঞ্জন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই নারীর দিকে। বয়স 30-ঊর্ধ্ব, কিন্তু চেহারায় সে ভাব ফুটে ওঠেনি। এই নারী যৌবনে খুব সুন্দর ছিল, তা দেখেই বোঝা যায়, কিন্তু এ ঋষি হতে পারে না। ডায়েরির মতে ঋষির চেহারায় হাজারো মায়া ভিড় করে, আর খাড়া নাক, সাথে মায়াবিনী চোখ। যদিও সামনের নারী খুব সুন্দরী, তবে সে ঋষি নয় এটা বুঝতে কুঞ্জনের সময় লাগলো না। ও মুচকি এসে তার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি চন্দ্রিকা তাই না? আপনি আগে সুন্দর ছিলেন, এখনো সেরকমই আছেন। সামনের নারীটি অবাক হলেও মুচকি এসে বলল, আমি চন্দ্রিকা, কিন্তু তুমি আমাকে চিনো নাকি? কিভাবে? উত্তরে কুঞ্জন হাসলো আর ভাবলো, আমি না জানলে আর কে জানবে? আমার থেকে তো ভালো আর কেউ কিছুই জানে না। ও হাসি হুট করেই ফুস হয়ে গেল যখন ওর পারদেশি মানে পাখি নামক মেয়েটা কথা বলে উঠল। চন্দ্রিকা খুব মনোযোগ সহকারে কুঞ্জনের দিকে তাকালো। এদিকে কুঞ্জন দেখলো চন্দ্রিকার পাশের পুরুষ লোকটি সোফায় গিয়ে বসলো, আর ওর বাবা আর সেই লোকটির সাথে কথায় মেতে উঠলো। তাদের সম্পর্ক খুব ভালো দেখেই বোঝা যাচ্ছে। শাহিদের সাথে তাদের সম্পর্ক এত ভালো হলো কবে? আর চন্দ্রিকাও এখানে আসছে। তখনই কেউ একজন ওর গাল টেনে ধরলো আর বলে উঠলো, আমাদের ছোট তো আসলেই বড় হয়ে উঠেছে। কতটুকু দেখেছিলাম মনে আছে শ্যামা? ওর বয়স যখন 1.5 বছর, তখন ওকে নিয়ে লন্ডন এসেছিলি তোরা। পাখি তখন 2 বছরের ছিল। বাবুকে দেখে কোলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। অন্য বাচ্চারা ছোট বাচ্চা দেখলে বলে এটা আমার ভাই বোন, কিন্তু পাখি দেখেই বলে উঠলে এটা আমার বল। তখন আধো আধো কথা বলতো। ছোটকে দেখে তুতলিয়ে বলতো, আমি বল হয়ে ওদের বিয়ে করব। আর সবাই কি হেসেছিলাম। হ্যাঁ মনে আছে। আমি তো এখনো পাখিকে আমার ছেলের বউ হিসেবে মানি। পাখি রাজি থাকলেই হয়। কিরে পাখি, রাজি আছিস? আমি তো এক পায়ে খারাপ পুপি, তোমার ছেলে রাজি থাকলেই হয়। কিরে ছোট, বিয়ে করবি আমায়? কুঞ্জন হুট করে কেসে উঠল। এত ওপেনলি মানুষ বিয়ের কথা বলে কি করে, তাও আবার সবার সামনে? তার উপর এই মেয়ে গুনে গুনে ওর থেকে 1 বছরের বড়। মানে শেষমেশ কুঞ্জন, তুই একটা সিনিয়র আপুর উপর ক্রাশ খেলি। আর ওর মাকে দেখো, ছেলের মতামত বলে যে একটা জিনিস আছে সেটাতে ওনার মাথায় নেই। আমাকে জিজ্ঞেস করার ছাড়াই ছেলের বউ ঠিক করে ফেলেছে। না, এসব বিয়ে শাদী মাথা থেকে ঝাড়তে হবে। পারদেশি টুকু পাখি থেকে ওর আঁখি সরাতে হবে। কুঞ্জন, ফোকাস অন ইওর গোল। ভুলে যাস না 7 সমুদ্র পাড়ি দিয়ে কেন এসেছি সেখানে। কুঞ্জন পাখি থেকে সত্যি সত্যি নিজের আঁখি সরিয়ে নিল। তখনই পাখি বলে উঠল, কিরে জবাব দিলি না? লজ্জা পাইছস? আচ্ছা থাক, পরে জবাব দিস, আমার এত তাড়া নাই। কুঞ্জনের মাথা চাপড়াতে ইচ্ছা করছে। কি বেশরম রে বাবা। কুঞ্জন, ডোন্ট ফল ফর দিস, ফোকাস। কুঞ্জন আবার সেই বাবার বয়সী লোকটার দিকে তাকালো। না, লোকটি শাহেদ নয়, কারণ শাহেদ পাশে বসা, আর ওর বাবা হচ্ছে ইনান, মানে শায়ানের বেস্ট ফ্রেন্ড। মানে সামনের ব্যক্তিটি শায়ান ছাড়া অন্য কেউ হতেই পারে না। তাহলে এই মেয়েটি কি শায়ান ঋষির মেয়ে? ওয়েট, মেয়েটির নাম পাখি। শায়ান আদর করে তার মেয়েকে পাখি ডাকতো, তার মানে ওই মেয়েটি শায়ান ঋষির মেয়ে পাখি। ঋষির অনেক বড় ত্যাগের ফসল। ওর এতক্ষণ এই জিনিসটা মাথায় কেন আসেনি? ও গড, সবকিছু ওর সামনে ছিল আর বুঝতেই পারেনি। কুঞ্জনের মুখে হাসি ফুটে উঠল। শায়ান যেহেতু সামনে, তবে ঋষিরও থাকার কথা, কিন্তু সে কোথায়? আশেপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলো, কিন্তু কোনো নারী মূর্তিকে খুঁজে পেল না। তবে কি শায়ান তার ঋষিকে খুঁজে পায়নি? কিন্তু সামনের জন যদি শায়ান, তবে সে ঋষিকে খুঁজে পেয়েছে, কারণ শায়ান ঋষিকে অনেক ভালোবাসে। আর ঋষি ছাড়া তার মুখে হাসি থাকতো না, বরং থাকতো এক রাস কঠোরতা। কিন্তু তাহলে ঋষি কোথায়? কুঞ্জন তার কৌতূহলী মন দমিয়ে রাখতে পারল না। ও সামনের ব্যক্তিটির দিকে তাকিয়ে বলল, শায়ন মামা, আপনি তো শায়ন মামা তাই না? লোকটি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, ইরান, তোর ছেলে তো দেখছি খুব বুদ্ধিমান রে। আমাদের সেই 1.5 বছর বয়সে দেখেও সবাইকে মনে রেখেছে। বা আমি কিন্তু আরো চিনি, যেমন ইনি হচ্ছেন সাহেব, চন্দ্রিকা আন্টি হাজবেন্ড হয়তো।
তারপর ওই যে পাখি, সে আপনার মেয়ে। আর একটু আগে যে পেপার নিয়ে বেরিয়ে গেল, উনি হচ্ছেন সাহেল। তখন ইনান মুচকি হাসলো আর কুঞ্জনের কাঁধে হাত রেখে বলল, আমার ছেলে বুঝলি, টোটাল চাম্প। কুঞ্জন বারবার আশেপাশে তাকালো কিন্তু রুশিকে দেখতে পেল না। ওর বিশ্বাস ও রুশিকে দেখলেই চিনতে পারবে। রুশির বর্ণনা এত গভীরভাবে পড়েছে যে রুশিকেও কল্পনা পর্যন্ত করেছে বহুবার। ওর ভাবনার মাঝেই ওর মা বলে উঠল, ভাই ভাবি কই? সে কখন থেকে আসলাম কিন্তু ভাবির দেখা পেলাম না। ম্যাডাম কিচেনে আছেন। সকালে তার হাতের রান্না না খেলে দিন শুরু হয় না, বুঝলি? আর উনিও বেশ সুন্দর করে আমাদের খাওয়াতে পছন্দ করেন। কুঞ্জন ভেবেছিল সায়ান রুশিকে রুশি বলে ডাকবে বা মিসেস খান বলে, কিন্তু তার কিছুই বলেনি। তাহলে কি রুশিকে খুঁজেই পায়নি? অন্য মুভি বা গল্পের মতো অন্য একজনকে বিয়ে করেছে, তারপর তাকে ভালোবেসে ফেলেছে? কুঞ্জনের হঠাৎ করেই বুক কাঁপতে লাগলো। আর যাই হোক, সায়ান রুশির শেষ পরিণতিও এমনটা হলে মেনে নিতে পারবে না। সেই বাংলাদেশ থেকেও এসেছে সায়ান রুশির গল্পের বাকি অংশ জানার জন্য। তবে তাতে যদি এদের মিল না হয় তবে ওর সবকিছু বৃথা যাবে। আর তাছাড়া সায়ান রুশিকে পাগলের মতো ভালোবাসে। আর যাই হোক, অন্য কাউকে মেনে নিবে এটাও বিশ্বাস করে না। অন্তত সেই ডায়েরিতে ভালোবাসার গভীরতা অনেক বেশি ছিল। সেসব নিছক মিথ্যে নিশ্চয় হবে না। ওর মন অশান্ত হয়ে উঠল হঠাৎ। সায়ানের ওয়াইফকে দেখার তীব্র ইচ্ছে ওর, কিন্তু ভয়ও করছে যদি সে রুশি না হয়। ও তো মেনে নিতে পারবে না। একবার মনে হচ্ছে কি দেখুক, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে না, সবুরে মেয়া ফলে। ওর ধৈর্যের কারণে হয়তো রুশি দেখা মিলতে পারে। ও চুপচাপ বসে থাকার মাঝেই এক নারী কণ্ঠ ভেসে উঠল, আরে শামু, তুই আসলি আর আমার কাছে গেলি না? আমি তো জানতেই পারতাম না যদি ড্রয়িং রুমে না আসতাম। আজ এত বছর পর আসলি, কত করে বলেছি আসতে, কিন্তু এটা ওটার ব্যস্ততা দেখিয়ে যেতি। কত সুন্দর হয়ে গেছিস তুই। কুঞ্জনের মনে হলো সেই নারী কণ্ঠ অনেক সুন্দর, হয়তো শুধু কণ্ঠ শুনেছে বলে। ও খুব সাহস নিয়ে তার দিকে তাকালো। পাতলা গড়নের একজন নারী, ফর্সাও নয় আবার কালোও নয়, এ যেন এক শ্যাম সুন্দরী। বয়স 30 হলেও চেহারা এক আলাদা মায়া আছে। আর তার হাসি অদ্ভুতভাবে পাখির সাথে মিলে যায়। তবে কি এই সেই রুশি? ডায়েরি অনুযায়ী তো তাই হওয়ার কথা। ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ওর মন বলছে এটা রুশি ছাড়া অন্য কেউ হতেই পারে না। সায়ানের মতে রুশি খুব বেশি সুন্দর। তার চেহারায় মায়া কাজ করে। দীঘল কালো চুল, টানা চোখ আর খাড়া নাক, সব মিলিয়ে খুবই সুন্দরী এক শ্যামল বর্ণের নারী। তিনি ওর দিকে তাকিয়ে বলল, ও ছোটু, মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। সেদিন ছবিতে এইটুকুন দেখলাম। পাখির সাথেও একটা ছবি আছে, সেটা আমাদের ঘরে টাঙানো আছে। কি সুন্দর লাগছিল ওকে। কুঞ্জন নিজের কৌতূহলী মন দমাতে না পেরে প্রশ্ন করলো, আপনি? বলো তো আমি কে? কুঞ্জনের যদিও মনে হচ্ছে উনি রুশি, তবে কনফার্মেশন চাচ্ছে, তাই মায়ের দিকে তাকালো। ওর মা বিশেষ কোনো ভঙ্গি করলো তাই বুঝার ক্ষমতা নেই দেখে বাবার দিকে তাকালো। দেখে ওর বাবা মাথা নিচু করে বসে আছে। ডায়েরির ইনান একসময় রুশিকে ভালোবাসতো, কিন্তু পরিস্থিতির কারণে সে রুশিকে পায়নি, বরং বাস্তবতা মেনে নিয়ে শ্যামুকে বিয়ে করেছিল। কিন্তু ছেলেরা তাদের প্রথম ভালোবাসা কখনোই ভুলতে পারে না। ইনানের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়তো হয়নি। হয়তো এখন আর ভালোবাসা না থাকলেও স্মৃতিগুলো ভুলতে পারেনি, বা হয়তো ভালোবাসে কিন্তু শ্যামুকে তার থেকেও বেশি ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, বাস্তবতা মেনে নিয়েছে। কুঞ্জন সেই নারীর দিকে মুচকি হেসে বলল, আপনি রুশি তাই না? রুশানি আর নাম। সম্পর্কে আমার মামি আর শাহিন জামিল খানের ছোট্ট পরি, সাথে তার মিসেস খানও। সবাই কুঞ্জনের কথায় চমকে উঠল। সবার জিজ্ঞাসু চাহনি দেখে কুঞ্জন নিজের ব্যাগ থেকে সেই ডায়েরিটা বের করলো আর টেবিলের উপর রাখলো। তাতে কেউ না চমকালেও শায়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কুঞ্জন জানতো আর কেউ না চিনলেও শায়ান চিনবে, আর ঠিক তাই হয়েছে। কুঞ্জন তার দিকে তাকিয়ে বলল, ছোট থেকে দেখেছি আমাদের বাড়িতে অনেকগুলো কামরা, তাদের সবগুলোতে আমার যাওয়া আসা ছিল, কিন্তু একটা কামরা আমাকে বেশ আকর্ষিত করত। দরজা ছিল বড়, এক তালা ঝুলানো থাকতো, তাই সেই রুমের কাছে প্রতিদিন একবার হলো ঘুরে আসতাম। বড় হওয়ার পর কৌতূহল খুব বেশি থাকলেও অনেক খুঁজে সেই দরজা চাবি খুঁজতে পাইনি, তাই কৌতূহল দমাতে না পারে একদিন সবাই ঘুমিয়ে পড়ার পর সেই রুমের তালা খুললাম মায়ের চিকন ক্লিপ দিয়ে। রুমটা বেশ সাজানো গুছানো ছিল, মনে হচ্ছিল কেউ পরম যত্নে নিজের হাতে সবটা সাজিয়েছে। সবকিছু দেখতে দেখতে একসময় বিছানার নিচে একটা ডায়েরি খুঁজে পেলাম। শুরুতে এতটাই আকর্ষণীয় ছিল যে প্রতিদিন নিয়ম করে লুকিয়ে সেই ঘরে গিয়ে এই ডায়েরি পড়ে আসতাম, আর কেউ হুনক্ষরেও টের পাইনি। প্রথমে ভেবেছিলাম কোনো সাহিত্যিক খুব সুন্দর করে একটি গল্প সাজিয়েছে, যার মাঝে একজন ছিল রুশি, আরেক ছিল সায়ান। দুজনের জীবনে অতীত কিছুটা কষ্ট, বিচ্ছেদ আর ধোঁকা ছিল। সম্পূর্ণ বিপরীত দুটি চরিত্র হলো তারা কোনো এক দিক থেকে একই সূত্রে গাঁথা।
কিন্তু সেই কথাগুলোর এক পর্যায়ে আমি দুটি নাম খুঁজে পাই। একটা হচ্ছে ইনা আর একটা শামু। আমার বাবা মায়ের নাম তখনও বুঝতে পারো। এটা কোনো মন গড়া গল্প নয়, বরং বাস্তবতা, কেউ একজনের আত্মকথা। আমি ডায়েরি লেখার শেষ পাতা পর্যন্ত পড়েও সবটা জানতে পারিনি। অনেক প্রশ্ন, অনেক কিন্তু থেকে গেল। আমি সেই উত্তর খুঁজ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।